ওকে, ফাইন। তো আজকে আচ্ছা, কাশিফ মনে হয় না আগের ক্লাসে ছিলা, বলছিল তোমার ইয়ে ইয়ে ছিল। রেকর্ডিং দেখছো? জি জি ভাই। ওকে, গুড। তাহলে আমাদের কিন্তু লাস্ট ক্লাসে আয়নিক বন্ডিং এবং মেটালিক বন্ডিং এবং একই সঙ্গে আয়নাইজেশন এনার্জির একটা রিক্যাপ পেয়েছিলাম একটু ভালো করে, সুন্দর করে। এখন আমরা যেটা বাকি রয়েছিল সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। ওইটার ব্যাপারে আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব। কোভ্যালেন্ট বন্ডিং কি, কোভ্যালেন্ট বন্ডিং এর স্ট্রাকচারস গুলো কি, হোয়াট আর দ্য কম্পাউন্ডস অ্যাসোসিয়েটেড উইথ ইট, এভরিথিং এন্ড অল which you will be requiring in the AS level chemistry. আচ্ছা, প্রথমত কোভ্যালেন্ট বন্ডিংটা কি? ফার্স্ট অফ অল, তোমরা দেখেছো এটা অনেক আগে, আইজিসিসি তেও দেখেছো হয়তো অনেকবার, দ্যাট ইট অলওয়েজ অকার্স বিটুইন টু নন মেটালস। নন মেটাল বলতে আমরা আসলে কেমিস্ট্রিতে কি বলতে থাকি? সাধারণত গ্যাস বলতে থাকি, তাই না? গ্যাসের মধ্যে আবার খুবই কমন আছে আমাদের হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এরপরে তোমার আর্গন আছে, নিয়ন আছে, হ্যান ত্যান আরো কত কিছু গ্যাস আছে, তাই না? ওরা এখানে হাইড্রোজেন দিয়ে এক্সপ্লেন করছে ব্যাপারটা। আর দেখো, ইচ হাইড্রোজেন হ্যাজ এ ওয়ান ইলেকট্রন ইন ইটস আউটার শেল। দেখছো, ওয়ান এস। ওরা কি করে, এই এস সাবশেল থেকে, এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন, আর এই হাইড্রোজেনের এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন, তারা দুজন কি করে, রেদার দেন ডোনেটিং দ্য ইলেকট্রন এন্ড গেইনিং, লাইক একজন আয়নিক বন্ডিং এ কি হয়, একজন গেইন করে ওয়াইল আরেকজন লুজ করে। যে লুজ করে ওখানে কি হয়, ওখানে ক্যাটায়ন হয়, আর যে গেইন করে সে কি হয়, এনায়ন হয়। কোভ্যালেন্ট বন্ডিং এর জিনিসটাই আলাদা, এখানে গেইন লুজ কেউ করে না, উল্টা এখানে ইকুয়ালি ইলেকট্রনস গুলা শেয়ার্ড হয়। মোর স্পেসিফিকলি স্পিকিং, যে ইলেকট্রনস গুলা তাদের যে আউটার মোস্ট শেলে আছে ওইগুলা শেয়ার হয়ে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তৈরি করে। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা মানে এই যে এখানে যে তোমার শেয়ার করে যে ইলেকট্রনস গুলা মানে এখানে জড়ো হয়েছে, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অফ দিস হাইড্রোজেন, ওকে, অ্যান্ড দ্য নিউক্লিয়াস অফ ইট হাইড্রোজেন, এই যে আমি লাইন করে দেখাইছি, যেটা আমি যদিও নিউক্লিয়াসটা এখানে দেখাই মানে জাস্ট ভেগলি ড্র করছি, বাট the force of attraction between the nucleus and the shared pair of electron, and the force of attraction between the between this hydrogen's nucleus and the shared pair of electron is called covalent bonding. ঠিক আছে? আমরা আয়নিক বন্ডিং এ কি দেখছিলাম, এই যে এনায়ন ক্যাটায়ন তৈরি হচ্ছে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা আয়নিক বন্ডিং বলি। আর কোভ্যালেন্ট বন্ডিং কি, এই শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আর আর অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, ওইটাকে আমরা কোভ্যালেন্ট বন্ডিং বলে থাকি। আচ্ছা, হাইড্রোজেন তো ডায়াটমিক, সো দ্যাট ইজ ওয়াই এখানে তোমার দুইটা হাইড্রোজেন অ্যাটম থাকে। সো টু হাইড্রোজেন অ্যাটমস শেয়ার ইন ইলেকট্রন পেয়ার টু ফর্ম আ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। ডায়াটমিক, ট্রায়াটমিক, আশা করি এগুলো তো তোমরা জানো, I guess, তাই না? ফর এক্সাম্পল, যদি Cl2, তার মানে কি, তার মানে এখানে দুইটা ক্লোরিন অ্যাটম আছে, তাই না? আবার আমরা যদি ইয়ে দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখিও একই কথা, দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে। ট্রাইঅ্যাটমিক মানে কি, মানে তিনটা। সাধারণত এটা খুব কম, বাট এটা এখানে মানে এস লেভেলে নাই আর কি। ট্রাইঅ্যাটমিক মলিকিউলস, গ্যাসিয়াস মলিকিউলস তোমাকে করতে হবে না, ফেস করতে হবে না, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো যেটা বলতেছিলাম, নো ইলেকট্রনস আর ট্রান্সফার্ড বাট অনলি শেয়ার্ড ইন দিস টাইপ অফ বন্ডিং। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, টু অ্যাটমিক অরবিটালস ওভারল্যাপ অ্যান্ড মলিকুলার অরবিটাল ইজ ফর্মড। আচ্ছা, এটা কি, এটা আমরা একটু পরে দেখতেছি, সমস্যা নেই। ওকে, এই দেখো এখানে ওরা একটু ডিপলি এক্সপ্লেন করছে আর কি। In a normal covalent bond, each atom provides one of the electrons in the bond. A covalent bond is represented by a short chain, এটা এইভাবে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। Now, the covalent bond should not be regarded as a shared electron pair in a fixed position. The electrons are in a state of constant motion and are best regarded as chargeless. এই যে এখানে ওরা আসলে বলতেছে যে ইলেকট্রনস গুলো যেভাবে তোমাকে এই যে স্ন্যাপশট হিসেবে এখানে দেখাইছে না, এটা আসলে এরকম না। ওরা এখানে জাস্ট বলতেছে যে এই যে এখানে এস অরবিটাল আছে হাইড্রোজেনের, এই যে এই পার্টটা কিন্তু এস অরবিটাল, এই যে এই পার্টটা এস অরবিটাল, আর এটার যে এস অরবিটাল, ওরা কিন্তু এটা টপ ভিউ দেখাইছে। ঠিক আছে, ইটস এ 3D থিঙ্গি। ওকে, স্পেরিক্যাল না, স্পেরিক্যালের তো তুমি পুরোটা দেখাইতে পারবে না, ওরা জাস্ট কিন্তু টপ পার্টটা দেখাইছে। তো এই দুইটা কি করে ইয়ে করে, ওভারল্যাপ করে। এবং ওরা এটাই বলতেছে যে এই যে ওভারল্যাপের কারণে মাঝখানে একটা রিজিয়ন তৈরি হয়, একটা 3D রিজিয়ন আর কি। এটা যদিও 2D লাগতেছে দেখতে, কিন্তু ওর কি বলে তোমার রিয়েল লাইফে 3D থাকবে। একটা 3D রিজিয়ন তৈরি হয়, যেখানে এর একটা ইলেকট্রন মানে এই এই অরবিটালের একটা ইলেকট্রন আর এই অরবিটালের একটা ইলেকট্রন, দুইটা এখানে এসে মানে প্রবাবিলিটি বেশি এখানে মোশন করার। তো মনে আছে, আমরা অরবিটালে আমরা তো সবাই জানি যে একটা ইলেকট্রন ইয়ে করে এভাবে থাকে, তাই না? একটা থাকে কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা
ক্লকওয়াইজ হিসেবে থাকে যতদূর আমরা দেখছি এতদিন, তাই না? ওই সেম জিনিসটা এখানে ঘটে যে এবার অরবিটালে না, একটা অরবিটাল থেকে একটা ইলেকট্রন আসে, আরেকটা অরবিটাল এখান থেকে আসে, তারা নিজস্ব একটা রিজিয়ন তৈরি করে যেখানে ওরা কি একজন অ্যান্টি ক্লকওয়াইজ একজন ক্লকওয়াইজ ঘুরে, বলতে পারো ইটস লাইক আ হোয়াট ক্যান আই সে, আর্টিফিশিয়ালি মেড নতুন অরবিটাল। এই পার্ট আমি যদি বলে থাকি, আর্টিফিশিয়ালি মেড নতুন অরবিটাল এই জায়গায় বেসিক্যালি বলতে পারো তারা ঘুরপাক করে কিংবা মোশন করে। সো তার মানে কি, এখন এই দুইটা অরবিটাল শেয়ার করতেছে ইলেকট্রনস গুলা, তাই না? আর এতে করেই বেসিক্যালি ওই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তাদের নিউক্লিয়াস এবং এদের মধ্যে যে তৈরি হয়, ওটাকেই আমরা কোভ্যালেন্ট বন্ডিং বলে থাকি। আচ্ছা, সোফার বুঝছো কি বলছি? কাশিফ, জি এভরিওয়ান? ভাই। ওকে, এখন আসো, এত কিছু যেহেতু বুঝছো মোটামুটি, দিস ওয়াজ বেসিক্যালি দ্য বেসিক অফ কোভ্যালেন্ট বন্ডিং। এখন আসো বন্ড পোলারিটির ব্যাপারে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, non-metals are able to share pairs of electrons to form different types of covalent bond. Sharing electrons in the covalent bond allows each of the two atoms to achieve an electronic configuration similar to a noble gas. This makes each atom more stable. আচ্ছা, মেইন কথা হইতেছে কেমিস্ট্রিতে আমাদের একটা মজার বিষয় হইতেছে দ্যাট শেয়ারিং কিংবা ইলেকট্রন ট্রান্সফার মেইনলি বলতে পারো স্টেবিলিটি গেইন করার জন্য হয়ে থাকে। স্টেবিলিটি গেইন করার জন্য হয়ে থাকে। সব একটা আনস্টেবল মলিকিউল সবসময় চাইবে স্টেবল স্টেটে যাওয়ার জন্য, সেটা যে করেই হোক। ঠিক আছে? সো নন মেটালসের ক্ষেত্রে এই ইলেকট্রন শেয়ারিংটা একটা ওয়ে আর কি, তোমার স্টেবিলিটি গেইন করার জন্য। সো তোমার কাছে প্রশ্ন থাকতে পারে কিংবা আসতেও পারে মাথায় যে শেয়ারিংটা হঠাৎ করে কেন হয় ভাইয়া, মানে why do they exist like this at the first place, you might question this. সো এটা মেইনলি এটার জন্য, টু বিকজ তাদের স্টেবল স্টেটটা এটা যে তারা যদি ইলেকট্রন শেয়ার করে একে অপরের সঙ্গে, এবং ওই যে বললাম যে এরকম যে আর্টিফিশিয়ালি মেড নতুন অরবিটাল তৈরি করে যদি শেয়ার করে, তাহলে ওরা স্টেবল স্টেটে থাকবে। তাই কিছু জিনিস আছে বলতে পারো যে, মানে যদিও এক্সপ্লেনেশনটা রিজনটা কেমিস্ট্রা হয়তো বা মানে এত বেশি ভালো করে দিছে না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, বেসিক্যালি কেমিস্ট্রি কিছু জিনিস আছে যে এক্সিস্ট করে এরকম, এই হলো কথা। So when two atoms in a covalent bond have the same electronegativity, the covalent bond is non-polar. আমাদেরকে এখানে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কোন বন্ডটা আইডেন্টিফাই করতে হবে কোন বন্ডটা নন পোলার এবং কোন বন্ডটা পোলার। সাধারণত যে দুইটা অ্যাটমের মাঝখানে যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়েছে, এই দুইটা অ্যাটম যদি সেম নন মেটালের থাকে কিংবা সেম এলিমেন্টের থাকে, টু বি স্পেসিফিক, তাদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু সমান থাকে। ইলেকট্রোনেগেটিভিটি কি একটু পরে দেখতেছি, কিন্তু তাদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু যেহেতু সমান, মনে করো এটা 2.7, এটার 2.7, তাহলে ডিফারেন্সটা কি তাদের মধ্যে? জিরো। সো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা যদি জিরো থাকে, তাহলে বুঝতে হবে যে ইট ইজ আ নন পোলার কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? এখন প্রশ্ন থাকতে পারে পোলার বন্ড কি? এই যে দিস ইজ এন এক্সাম্পল অফ আ পোলার বন্ড। সো when two atoms in a covalent bond have different electronegativities, the covalent bond is polar and the electrons will be drawn towards the more electronegative atom. As a result, the negative charge center and positive charge center do not coincide with each other. So ওরা যেটা এখানে বলতেছে, এখানে কে ইলেকট্রোনেগেটিভিটি কে বেশি? সিএল বেশি কম্পেয়ার টু হাইড্রোজেন। ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা কি এটা আমরা একটু পরে দেখবো, আলাদা একটা চার্টও আছে বোঝার জন্য। সো ক্লোরিনের সাধারণত 2.7 থাকে আর হাইড্রোজেনের 1.0 থাকে। স্বাভাবিকভাবে ক্লোরিন ইজ আ মাচ মোর হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কম্পেয়ার টু হাইড্রোজেন। তো তুমি এখানে দেখতে পারতেছো যে এই যে ইয়েটা মানে ইলেকট্রন ক্লাউড, যেটা এই ইলেকট্রন ক্লাউডটা বলতে পারো ইটস মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস ক্লোরিন। কেন? সো ইনক্লাইন্ড মানে ইলেকট্রন ক্লাউড বলতে পারো, কিংবা ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড ইজ আ মাচ মোর বেটার ওয়ার্ড টু সে। ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ক্লাউড is much more inclined towards the higher electronegative element, which is in this case is chlorine. Okay, এটা কেন হয় এটা একটা কারণ আছে, এটা আমরা পরে ইলেকট্রনিক্স যখন পড়বো তখন বুঝবো। বাট জাস্ট এটা মনে রাখবা যে কি হয় তোমার ওই ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ক্লাউডটা তোমার হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে থাকে। ওকে, তো এতে করে কি হয়, এতে করে তোমার পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়। তো ক্লোরিন যেহেতু অবভিয়াসলি ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা যেহেতু তার দিকে, মানে তার দিকে ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে পার্শিয়াল নেগেটিভ সে তার পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে, আর অন্যদিকে আমাদের হাইড্রোজেনের পার্শিয়াল পজিটিভ তৈরি হবে। পার্শিয়াল কেন বলা হইতেছে?
ঠিক আছে? এই যে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস দিয়ে যে পার্শিয়াল পজিটিভ নেগেটিভ কেন বলা হইতেছে? কারণ দিজ আর টেম্পোরারি চার্জেস, টেম্পোরারি উইক চার্জেস। একটা সময় থাকবে আবার একটা সময় থাকবে না। ঠিক আছে? দিজ আর নট পার্মানেন্ট থিং। ওকে? তো থাকবে থাকবে না, থাকবে থাকবে না। দিজ আর টেম্পোরারি উইক চার্জেস। আচ্ছা, এইটা কেন টেম্পোরারি থাকে এইটার ব্যাপারে আমরা ইউনিট 2 তে একটা চ্যাপ্টার আছে, নাম হইতেছে ইন্টারমলিকুলার ফোর্সেস। ওইখানে আমরা আরেকটু ডিপে যাব। ঠিক আছে? তো ওইটা নিয়ে এখন চিন্তা করতে হবে না, যে প্রশ্ন থাকতে পারে যে কেন এটা টেম্পোরারিলি থাকে, মানে এটা পজিটিভ কেন থাকে, এটা নেগেটিভ কেন থাকে। সো ওইটা পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আশা করি তো যেটা বলতেছিলাম, এইচসিএল তোমাদের মেইন কথা কাজ হবে যে কোনো জায়গায় তুমি যদি দেখো একটা হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর একটা লোয়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, মানে মোট কথা হইতেছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। 2.7 মাইনাস 1.0 কত? 1.7, তাই না? একটা ইলেকট্রনের ডিফারেন্স আছে, পুরোপুরি জিরো না। তখন বুঝতে হবে এটা পোলার বন্ড। ব্যাপারটা বুঝছো কি বলছি দুইজন? জি ওকে, গুড। এখন অক্টেট রুলে যদি যাই, in some instances the central atom of a covalent bonded molecule can accommodate more or less than 8 electrons in its outer shell। আচ্ছা, এই জিনিসটা খুবই মজার বিষয়। কিছু কিছু জায়গায় দেখবা যে সেন্ট্রাল অ্যাটম, আমরা সাধারণত কি জানি আউটার শেল 8টা ইলেকট্রন পর্যন্ত পারে, যতদূর জানি আমরা, কিন্তু কোনো সময় দেখবা যে 8 ইলেকট্রনের চেয়ে কম কিংবা 8 ইলেকট্রনের চেয়ে বেশি ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটমটা অ্যাকোমোডেট করতে পারে। এটাকে আমরা কি বলি? অক্টেট রুল। এখন অক্টেট রুল দুই প্রকার, একটা হচ্ছে এক্সপান্ডিং অক্টেট রুল when it is able to accommodate more than 8 electrons, আরেকটা হইতেছে ইলেকট্রন কিংবা ইলেকট্রন ডেফিসিয়েন্ট অক্টেট রুল। এটাকে আমরা বেসিক্যালি when it has less than 8 electrons in its outer shell in the central atom। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, for example, atoms from period 3 onward can accommodate more than 8 electrons as the d orbitals are accessible. আচ্ছা, এখানে একটা এক্সাম্পল ওরা দিয়েছে PCl5। PCl has what 10 electrons around the, আমি নিচে আছে নাকি স্ট্রাকচার নাম না, একটু স্ট্রাকচারটা দেখাই। দেখো এখানে বলছে PCl5 which is 10 electrons around the central phosphorus atom। ঠিক আছে? তো এটা আমরা যদি একটু ড্র করি, আচ্ছা এখানে ড্র করা, ওরা বলছে ফসফরাসের 10টা আছে। তো ওই ক্লোরিনের সঙ্গে তো একটা একটা করে তোমার চলে যাবে, মনে করো প্রত্যেকটা ক্লোরিনের সঙ্গে একটা ডোনেট করবে। ফসফরাস কোন গ্রুপে বলো তো কাশাফ? ফসফরাস 5। হ্যাঁ, গ্রুপ 5-এ। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো কয়টা ইলেকট্রন হয়েছে, দেখছো? 8টা ইলেকট্রনের বেশি হয়েছে না? 10টা ইলেকট্রন হয়েছে না? তুমি আমাকে বলছিলে গ্রুপ 5-এ, তার মানে কি এখানে 5টা ইলেকট্রন আছে তার আউটার শেলে। পাঁচটাই কিন্তু CL5-এ অ্যাড হয়েছে, মানে 5টা CL এর সঙ্গে কি হয়েছে তোমার শেয়ার হয়েছে। কিন্তু এরই অন্যদিকে কি হয়েছে দেখো, প্রত্যেকটা ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন ডোনেট করছে, ডোনেট করে টোটাল কত হয়েছে আউটার শেলে? 10টা হয়েছে। তাহলে কি এটা এক্সপান্ডিং অক্টেট রুল হয়েছে না? বুঝছো? জি এগুলো কিন্তু মানে রেয়ার স্টাফ। সো এগুলো একটু মনে রাখবা, এবং সাধারণত এগুলো পিরিয়ড 3, মানে পিরিয়ড 3 থেকে যেগুলো অ্যাটম আছে এগুলো দেখবা যে মোর দেন 8 ইলেকট্রনস অ্যাকোমোডেট করতে পারে। SF6 এর কথায় আসো, দেখো আমরা যদি SF6, আচ্ছা এবার তো আরো বড় লাগবে। সালফার, সালফার কোথায় বলো তো? সালফার কোন গ্রুপে? শিওর না ভাই 4। দেখো, শিওর হও। 5 6 6-এ? না আপনি তো 6 এর ড্রপ করলেন। আরে এখানে তো SF6, আমি বলছি গ্রুপ নাম্বার কত সালফারের। আচ্ছা হ্যাঁ 6। 6-এ, তাই না? তাহলে তুমি বুঝতেই পারতেছো ম্যাথমেটিক লজিকটা, যে 6টা ফ্লোরিনের সঙ্গে সে কিন্তু 6টা ইলেকট্রনই শেয়ার করবে। আর বাকি 6টা কোথা থেকে আসছে? এক একটা ফ্লোরিন ফ্লোরিন থেকে এক একটা ডিপেন্ড ইলেকট্রন করতেছে। আসতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ঘুরে ফিরে টোটাল কয়টা হইলো? হুইচ ইজ এন মানে অক্টেট এক্সপান্ডিং রুলের অক্টেট। মধ্যে করতেছে। হ্যাঁ, গুড।
তো আশা করি তোমরা এই দুইটা বুঝছো যে এগুলোকে এক্সপান্ডিং অক্টেট রুল, দিজ আর এক্সাম্পলস অফ এক্সপান্ডিং অক্টেট, বি কেয়ারফুল। মানে কখনো প্যানিক করিও না যে ভাইয়া এখানে তো আমরা 8টা ইলেকট্রনের চেয়ে বেশি পেয়ে গেলাম, এখানে কি সমস্যা? কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ইলেকট্রন ডেফিশিয়েন্ট কোথায় পাবা? দেখো এখানে বোরন, বোরনের কিন্তু 3টা ইলেকট্রন আছে। দেখো বোরন হ্যাজ 3 ইলেকট্রনস ইন ইট আউটার শেল, 2s2 2p1। আচ্ছা, বোরন বোরনের আমাকে ইয়ে বলো তো, মানে আচ্ছা বোরনের ওই ইয়ে অ্যাটমিক নাম্বার লাগবে না, আমাদের আউটার শেলই রিকোয়ার্ড, 2r1। সো when it forms a covalent compound these 3 electrons are paired। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, bf3 ওরা দিছি তাই না? তো bf3, তাহলে এফ এফ এফ, ওরা কিন্তু বলছে এখানে 3টা ইলেকট্রন আছে তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কয়টা হয়েছে বলো তো? 6টা হয়েছে তাই না? আর কি কোনো ইলেকট্রন আছে? না, আর কোনো ইলেকট্রন নাই। তাহলে মানে কি 8টা ইলেকট্রনের চেয়ে কম, আমরা এখানে কয়টা পাইছি? 6টা পাইছি। এটাকে বলা হয় ছয়টা। ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ওকে, কারণ তোমার দুইটা ডিফিসিয়েন্ট আছে। ডেফিশিয়েন্ট আছে। এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে কে দিবে? কেউ দিবে না। এভাবেই থাকে। ঠিক আছে? এটা আয়নিক বন্ডিং না যে কেউ তা গেইন করবে, কেউ লুজ করবে। এখানে জাস্ট শেয়ারিং হইতেছে। আনস্টেবল থাকলে হ্যাঁ, হ্যাঁ। আনস্টেবল থাকে। এটা আনস্টেবল বলতে না, এটাই তো মজার বিষয় যে কিছু, কিছু ইনস্ট্যান্সে সে এটাই তার স্টেবল স্টেট বেসিক্যালি। আচ্ছা আচ্ছা। বুঝছো? মানে এই বললাম না কিছু জিনিস রেয়ার আছে। রেয়ার জিনিসগুলো মনে করো তোমাকে একটু মনে রাখতে হবে। যে এই যে 12টা ইলেকট্রন, 8টা ইলেকট্রনের চেয়ে বেশি যদি আনস্টেবল থাকে কি হইতে পারে? এটাই হচ্ছে সমস্যা যে কেমিস্ট্রিতে অনেক রেয়ার জিনিস আছে। কালারস আর রেয়ার। আর কি মানে কি বলে? কালার, কেমিক্যালের কালার, আর কিছু জিনিস আছে রেয়ার। এগুলা ইউ ক্যানট এক্সপ্লেইন। ইদার ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, কিংবা এইজন্য ওরা এক্সপ্লিসিটলি মেনশন করে দেয় যে BF3 বলো কিংবা SF6, PCl5, এসব জিনিস একটু মানে অন্যভাবে দেখতে আর কি। এগুলা মানে মেইন নর্মাল প্যাটার্ন গুলোর সঙ্গে যায় না, নর্মাল ইয়ের সঙ্গে, অক্টেট রুলের সঙ্গে যায় না আর কি, তাই বললাম। আচ্ছা, এখন আসো কোভ্যালেন্ট বন্ডিং আর সিম্পল কোভ্যালেন্ট ল্যাটিস স্ট্রাকচার। আচ্ছা, আমরা জানি যে দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে সিম্পল মলিকুলার স্ট্রাকচার আর একটা হচ্ছে জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার। এগুলো তো তোমরা পড়ছো, বাট আমরা জাস্ট একটা রিক্যাপ দিব আইজিসিসির মতো। দেখো সিম্পল কোভ্যালেন্ট ল্যাটিস কি, মানে সিম্পল মলিকুলার স্ট্রাকচার আর কি। এদের লো মেল্টিং আর বয়লিং পয়েন্ট থাকে। ঠিক আছে? এক্সাম্পল হিসেবে তোমরা জানো পানি, তারপরে কি নাইট্রোজেন, তাই না? অ্যান্ড তুমি দেখো, ইয়েস দে হ্যাভ আ ফিক্সড নাম্বার অফ অ্যাটমস, নাইট্রোজেন হ্যাজ অনলি টু, এখানে কয়টা? 3টাই তো। দিস কম্পাউন্ডস এ উইক ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন দ্য মলিকিউলস। ইন্টারমলিকুলার ফোর্সেস গুলা কি, এগুলা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এগুলার ইউনিট 2 তে আলাদা একটা চ্যাপ্টার আছে। জাস্ট মনে রাখো যে ইন্টারমলিকুলার ফোর্স মানে কি, এটা হচ্ছে মলিকিউলস এর মাঝখানে, ঠিক আছে? মলিকিউলের মাঝখানে কিংবা বিটুইন দ্য মলিকিউলস যে ফোর্স গুলা কাজ করে এটাকে ইন্টারমলিকুলার ফোর্স সিম্পলি বলা হয়। কয় প্রকার কি বিষয় এসব এত ডিপ জানা লাগবে না, এটা ইউনিট 2 তে আমরা যখন চ্যাপ্টার আসবে তখন পড়বো। ঠিক আছে? বাট এই জিনিসটা মনে রাখবা, দ্য স্ট্রেংথ ইজ উইক which is one of the contributing factor of low melting and boiling point। তারপর হচ্ছে only little energy is required to break the lattice, obviously makes sense, একই জিনিস। most compounds are insoluble with water unless they are polar and can form hydrogen bonds। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, এই সলিবিলিটিটা ডিপেন্ড করে whether the molecule can produce hydrogen bond with water। now what is hydrogen bond? It's a type of intermolecular force, okay, সোজা ভাষায় বলতে গেলে। এখন হাইড্রোজেন বন্ড নিয়ে এত আর ডিপ যাইতেছি না, এটা আমরা ইন্টারমোলিকুলার ফোর্স চ্যাপ্টারে পড়বো। বাট এই জিনিসটা মনে রাখবা যে কম্পাউন্ডটাকে পোলার হইতে হবে। ওকে, কম্পাউন্ডটাকে পোলার মেইনলি হইতে হবে, এবং পোলার হওয়ার সাথে সাথেই হাইড্রোজেন বন্ডটাও তৈরি করতে পারে, এই ক্যাপাবিলিটিও থাকতে হবে। এই দুইটা ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে বুঝতে হবে ওই কম্পাউন্ডটা ওয়াটারে সলিউবল। আচ্ছা, এখন এখানে একটা রুল আছে, তুমি রুলটা তুমি চাইলে আলাদা করে লিখতে পারো, যদিও এটা নোটে দেওয়া নাই। সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক মানে কি? এটা মানে হইতেছে যে পোলার সলভেন্টে কি ডিজলভ হবে? পোলার সলিউটে ডিজলভ হবে। নন পোলার সলভেন্টে কি ডিজলভ হবে? নন পোলার সলিউটি ডিজলভ হবে। ঠিক আছে? এটা একটা রুল আর কি, খুবই সুন্দর রুল, সিম্পলি মনে রাখার জন্য। তার মানে এখানে পোলার সলভেন্ট কি? পানি। পোলার সলিউটটা কি? ইউ নিড টু এনশিওর ওয়েদার ইটস, এই জন্য তো ওরা কিন্তু বলছে যে কম্পাউন্ডটাকে কি হইতে হবে? পোলার হইতে হবে,
প্লাস হাইড্রোজেন বন্ড যাতে তৈরি করতে পারে। এখানে মজার বিষয় হচ্ছে হাইড্রোজেন বন্ড এমনিতেই তৈরি করতে পারবে না আনলেস ইটস পোলার। সো দিস ইজ লাইক মানে কি বলে টু ইন ওয়ান কম্বো। যদি পোলার মানে পোলার বন্ড থাকে, মানে বন্ডটা যদি পোলারিটি থাকে, তাহলে এমনিতেই সে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে ইন আ সেন্স, তখন তোমার এটা সলিউবল হবে। সো তুমি চাইলে এভাবেও এটা মনে রাখতে পারো, লাইক ডিজলভস লাইক। ওকে, সো যে পোলার সলভেন্ট পোলার সলিউটই হবে, নন পোলার সলিউট হবে না। ঠিক আছে, কি বলছি বুঝছো আবার সবাই? জি। ওকে, এটা হইল কথা। এখন নেক্সটে আসো, দ্যাট দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দ্য সলিড অর লিকুইড স্টেট অ্যাজ দেয়ার আর নো চার্জ পার্টিকেলস। এটা তো আহ, জানি, এখানে তো কোনো আয়ন নাই কিংবা কোনো ধরনের চার্জ পার্টিকেল নাই, ইলেকট্রন আছে, ইলেকট্রনও তো নাই। সো দের ইজ নো চার্জ ক্যারিয়ার হিয়ার টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো ইয়া, আর সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ডস ডু কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিউশন। এই জিনিসটা মজার বিষয়, সলিউশনে কিন্তু আয়নিক ফর্মে থাকে। ফর এক্সাম্পল HCl কিন্তু H প্লাস আর Cl মাইনাস অ্যাকোয়াস সলিউশনে তৈরি করে, এবং এই আয়নস গুলাই কিন্তু আবার ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। নট ইন মানে কি বলে, এমনি এমনি পারে না। ঠিক আছে, আইস কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, এটা মনে রাখিও। আচ্ছা, তারপর হচ্ছে বাকমিস্টার ফুলের C60 ইজ এন এক্সেপশন টু সাম অফ দিস জেনারেল পয়েন্টস। নিশ্চয়ই তোমরা IGCSE তে পড়ছো C60 বাকমিনিস্টার ফুলেরিনস, এগুলাকে কি বলা হয়? এলোট্রোপস অফ কার্বন। কি বলা হয়? এলোট্রোপস অফ কার্বন। আচ্ছা, এলোট্রোপ জিনিসটা কি? আচ্ছা, এলোট্রোপ কি এখানে লেখা আছে? আচ্ছা, এলোট্রোপ জিনিসটা হইতেছে ডিফারেন্ট ফর্মস অফ দ্য সেম এলিমেন্ট, হুইচ ইজ হোয়াট? কার্বন। তাহলে কার্বনের ইলেকট্রন অনেকগুলা, C60 আছে, গ্রাফাইট আছে, আর আরেকটা আছে তোমার কি বলে ডায়মন্ড, যেটা অনেক কমন। ওকে, আমরা এখানে বাকমিলিস্টার ফুলারিন দেখতে পারি। আচ্ছা, এটা কিন্তু মানে কি বলে, ডায়মন্ড কিন্তু, মানে ডায়মন্ড যেরকম জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, এটা কিন্তু আবার জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার না। ঠিক আছে, বাট এখানে একটা মজার বিষয় হইতেছে যে ইভেন তো ইট ইজ নট আ জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, সারপ্রাইজিংলি ইট ইজ আ ভেরি হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। Why is that the case? Because fullerenes are generally larger molecules, so we'll have larger intermolecular forces because of the number of electrons within the molecule which require more energy to overcome. In short, আমি একটা জিনিস যদিও আমি ডিপলি বলছি না, বাট ইন্টারমলিকুলার ফোর্সের স্ট্রেংথ আসলে ইলেকট্রন নাম্বার কিংবা ইলেকট্রনের সংখ্যার উপর ডিপেন্ড করে। দ্য মোর দ্য নাম্বার অফ ইলেকট্রনস, দ্য গ্রেটার দ্য স্ট্রেংথ অফ দ্য intermolecular forces increases. So I hope you understood why the fullerene has high melting and boiling point now. Simply it has, you know, greater number of electrons. So yeah, intermolecular forces strength বাড়লে তো বুঝতেই পারতেছো হিট এনার্জি আরো বেশি লাগবে ওটাকে ব্রেক করার জন্য। So now I hope it makes sense. ঠিক আছে, এই হলো কথা। ফুলেরিন কিন্তু আবার গুড ইনসুলেটর, মানে ডেসপাইট হ্যাভিং, এখানে ফুলেরিন জিনিসটাই অনেক মজার। Despite having delocalized electrons within their structure, they are good insulators, not conductors. These cannot pass between molecules and therefore cannot conduct electricity. মানে just because these delocalized electrons cannot pass between molecules, মানে এক মলিকিউল থেকে আরেক মলিকিউলে যাইতে পারে না, তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এগুলা একটু মনে রাখবা, এটা উল্টা, কারণ ফুলারিন জিনিসটাই একটু একটা মজার মলিকিউল। মানে জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার না থাকা সত্ত্বেও হাই মেল্টিং বয়লিং পয়েন্ট আছে, ডিলোকালাইজড ইলেকট্রন থাকা সত্ত্বেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ওকে, এই হলো কথা। এখন কোভ্যালেন্ট বন্ডিং আর জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার ঠিক এটার অপোজিট। জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার কি হইতে পারে? ডায়মন্ড। এবং এগুলোর কি থাকে? ভেরি হাই মেল্টিং আর বয়লিং পয়েন্ট থাকে। দিস স্ট্রাকচার্স ক্যান অলসো বি কল্ড জায়ান্ট ল্যাটিস হোয়াট এভার, এন্ড দে হ্যাভ আ ফিক্সড রেশিও অফ অ্যাটমস ইন দ্য in the overall structure. আচ্ছা, these compounds can be hard or soft. যেমন for example graphite is soft as the forces between the carbon layers are weak. এগুলো মনে হয় নিচে ডায়াগ্রাম দেওয়া আছে, বাট আমি এখানে যদি সুন্দর করে ড্র করি, তোমরা হয়তো বা গ্রাফাইটের ইয়ে দেখছো, তাই না? এই যে ওরা এটার কথাই বলতেছে, দ্যাট গ্রাফাইটের লেয়ার স্ট্রাকচার থাকে, দেখো। ওকে, তো দাঁড়াও, এটা নিচে আনা উচিত। ওকে, তো এই যে ফোর্সটা, তাদের মধ্যে যে ফোর্সটা দেখতে পারতেছো,
এটা 3D যতটুকু সম্ভব ড্র করার চেষ্টা করছি। এই যে এরা কিন্তু লেয়ার স্ট্রাকচার থাকে, দেখছো? এই যে একে অপরের মধ্যে, এটা হচ্ছে লেয়ার 1, এটা হইতেছে লেয়ার 2। এটা সফট কেন? কারণ এই যে মাঝখানে যে দেখতেছো না, এই মাঝখানে কি আছে? উইক ইন্টারমলিকুলার ফোর্সেস আছে। বুঝছো কি বলছি? উইক ইন্টারমলিকুলার ফোর্সেস আছে। তো এই জন্য তারা বেসিক্যালি সফট, এবং দেখতে পাচ্ছ একটা এম প্লাস হিউজ গ্যাপ। দ্যাট ইজ অ্যানাদার রিজন বেসিক্যালি। এতে এই দুইটা জিনিসের কারণে যখন তুমি মনে করো লেফট সাইড থেকে তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করবা, তখন ব্যাপারটা কি হয়? তুমি দেখবা যে এই যে আমি যদি একটু ইয়ে করি, তুমি যদি ফোর্সটা অ্যাপ্লাই করো, যদি দেখবা যে তোমার দেখবা যে এইটা এখানে আছে, আবার এইটা যে নিচের পার্টটা আছে না, নিচের পার্টটা যেখানে আছে চলে গেছে। ঠিক আছে? এই দেখো, এ চলে গেছে। তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই, আচ্ছা এটা মনে হয় আমি একটু ইয়ে করছি, তো লেফট সাইড থেকে দিছি না, এটা ওইদিকে থাকা উচিত। এই দেখো কি হয়েছে, তোমার ও কিন্তু এই সাইডে চলে গেছে, আর তুমি ও যেখানে আছে ওখানে, মানে যেখানে আছে ওখানে ছিল আর কি। তো যে লেয়ার্স গুলো কি হয়েছে, স্লাইড ওভার ইচ আদার, তাই না? এই স্লাইড ওভার ইচ আদার হওয়ার ফলে তারা, আরেকটা কারণ হচ্ছে গ্রাফাইটকে তুমি ইজিলি শেপে কনভার্ট করতে পারো, কিংবা সফট আছে। ঠিক আছে, কি বলছি? কাশিফ এন্ড এভরিওয়ান। ওকে, এটা গেল। আচ্ছা, এইটা গেল। তারপরে কি বলে, তারপরে আসো, ওকে, তারপরে এটা গেল। তারপরে হইতেছে তোমার ডায়মন্ডের ব্যাপারে যদি বলি, ডায়মন্ডের স্ট্রাকচার তো তোমরা দেখছো। ডায়মন্ডের স্ট্রাকচার কিন্তু এইভাবে দেখতে, আমি যদি একবার একটু ড্র করি, আহ, এই যে এটা হইতেছে ডায়মন্ডের স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তাই না? দেখো এটা কিন্তু, আচ্ছা এটা তো ছোট জায়গা, হোয়াট ক্যান উই ডু, তাই না? তো এই যে ছোট, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কার্বনের সঙ্গে কিন্তু 4টা বন্ড কানেক্টেড। সো when you see this one again, you will have to ensure that uh, you know 4টা থাকে কানেক্টেড, ঠিক আছে? সো লাইক দিস এন্ড সো অন সো ফোর্থ, এভাবে তুমি ইয়ে করতে থাকবা, আহ, বানাইতে থাকবা আর কি, লাইক দিস, এভাবে চলতে থাকবে আর কি। সো এই হলো কথা। So, এভাবে বড় একটা মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার তুমি পাবা। এটাকেই আমরা ডায়মন্ড স্ট্রাকচার বলে থাকি। এখন এটা হার্ড কেন? দেখো এখানে কিন্তু ইন্টারমলিকুলার ফোর্স নাই, কি আছে? কোভ্যালেন্ট বন্ড আছে। এগুলো আবার অনেক মানে কি বলে, অনেক স্ট্রং, সত্যি কথা বলতে গেলে। এবং তুমি দেখো, ডিরেক্ট তোমাকে কি করা লাগতেছে, ইন্টারমলিকুলার ফোর্স না ভাঙ্গা কোভ্যালেন্ট বন্ডস গুলাকে ভাঙতে দিতেছে, which is obviously tough and will be, আরো বেশি ইয়ে লাগবে, এনার্জি লাগবে। ঠিক আছে? So that is why it's pretty hard. And this is the main reason basically that diamond is the most hardest material in the world. Okay, এই হলো কথা। এই যে 3D network of strong covalent bonds. Most compounds are insoluble in water. Diamond তো insoluble থাকবেই, এটা তো কোনো কিছুই না। Most compounds do not conduct electricity. দেখো গ্রাফাইট শুধু পারে, ডায়মন্ড পারে না। দেখো ডায়মন্ড কেন পারবে না? কারণ তার তো কোনো ডিলোকালাইজ ইলেকট্রনই নাই, তাই না? And there are no free movable electrons available. গ্রাফাইট পারে। দেখো each carbon atom has 3 outer electrons that are involved in bonding to leaving one and become delocalized. দেখো আমরা কিন্তু যে গ্রাফাইটের স্ট্রাকচারটা ড্র করছি, হুম, ও আমি আমি যদি এই পার্টটা ড্র করি, দেখো মনে করো এখানে, ওকে, এই যে এখানে আছে, তুমি দেখো এই কার্বনের কথা যদি আমরা একটু দেখি, দেখো 3টা বন্ড বানাইছে, আর একটা যে বন্ড বাকি থাকে কি হয়, এই যে এইখানকার যে বন্ডের যে ইলেকট্রনটা আছে না, এই প্রত্যেকটা ইয়ে থেকে, এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন, এই দুইটা ডিলোকালাইজ, এসব মানে সো অন সো ফর, এগুলো তো আমি আর ড্র করতেছি না, বাট ইট কন্টিনিউ লাইক দিস, যে এই যে এসব কার্বন থেকে যে ডিলোকালাইজ ইলেকট্রন আছে, ফোর্থ বন্ড তৈরি না হওয়ার ফলে এই ইলেকট্রনস গুলা কি হয়, তোমার ডিলোকালাইজড হয়, ডিলোকালাইজড হয়ে ইলেকট্রিসিটি কি করে, কার্বন লেয়ার্স এর মাঝখানে, বিটুইন দ্য কার্বন লেয়ার্স, তারা ইলেকট্রন ইয়ে করে, চার্জ ক্যারি করে থাকে, when a voltage is applied। ঠিক আছে? ভোল্টেজ কিভাবে অ্যাপ্লাইড হবে? এই যে তুমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করো,
এদিকে যদি তুমি প্লাস 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 মানে পজিটিভ চার্জ যদি দাও, আর অন্যদিক অনেক দিক থেকে তুমি মাইনাস 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 যদি বার করো নেগেটিভ চার্জ, তাহলে কি হবে? একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে না? পটেনশিয়াল ডিফারেন্স। আর পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হওয়ার ফলে কি হবে? বুঝতেই পারতেছো। এক জায়গা থেকে ইলেকট্রন আরেক জায়গা থেকে যাবে, মানে এই ইলেকট্রনস গুলাই যাবে আর কি, এই ইলেকট্রন লাইক দিস এভাবে কোলাইড করে যাইতে থাকবে। দ্যাটস হাউ একটা সার্কিট তৈরি হবে কিংবা ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, গুড। এখন আসো, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রামস এগুলো হইতেছে ছোটবেলার জিনিস, বাট আবার একটু দেখে নাও। হাইড্রোজেন এইগুলো কিভাবে ড্র করতে হয়, এটা তো আশা করি এভাবে মানে বড় করে আবার বলা লাগবে না, জাস্ট এগুলো দেখে নিবে, দ্যাটস ইট, বেসিক স্টাফ। নাইট্রোজেনের কিন্তু তোমার ট্রিপল বন্ড আছে, এটা কি জানো? মনে হয় জানো। সো এই দেখো, তিনটা পেয়ার এখানে শেয়ার হয়েছে। দেখো তোমার কার্বন ডাই অক্সাইডের, এগুলো কমন জিনিস, মানে মনে থাকা উচিত, বাট দেন এগেইন জাস্ট ফর রিভিশন কিংবা একটা রিক্যাপ দেখে নিতে পারো। কারণ এগুলো ড্র করতে হবে, যদি ড্র করতে বলে ড্র করতে হবে মাস্ট। অবশ্যই এইটাও ড্র শিখবা, এটাও শিখবা, আবার ডট অ্যান্ড ক্রসটাও শিখবা। ডট অ্যান্ড ক্রস কোনো সময় আসে draw করতে। হ্যাঁ, যদিও তোমাকে এত হার্ড মানে এত ইজি দিবে না। মনে করো দিয়ে দিবে কত SF6 বলবে ড্র করতে, কিংবা ওই যে PCl5, এসব জিনিস ড্র করতে পারবে। ঠিক আছে? সো এই আর কি। আচ্ছা, এই দেখো, তোমার CH4 তো এগুলা সোজা, CH4 আছে, C2H6 আছে, কোনো রকেট সায়েন্স না। অক্সিজেনের ক্ষেত্রেও সমান ডাবল বন্ড, দেখো এইভাবে ইয়ে হয়। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও সমান, এভাবে দেখে নিবা আর কি, ভেরি ইজি। ইথিনের ক্ষেত্রে ডাবল বন্ড থাকে আমরা জানি। ঠিক আছে, একটা কার্বন অ্যাটমের ইয়ে করে এখানে দেখবো একটা ডাবল পেয়ার, মানে ডাবল পেয়ার পাওয়ার কথা। হ্যাঁ, এটা নাইট্রোজেনের ক্ষেত্রেও সমান। আচ্ছা, আমাদের এই পার্টটা জরুরি, ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। দেখো, in simple covalent bonds, the two atoms involved share electrons. Okay, some molecules have a lone pair of electrons that can be donated to form a bond with an electron deficient atom. আচ্ছা, কিছু কিছু মলিকুলার আছে তাদের কি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, যারা এই লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে পারে কার কাছে? এমন একটা অ্যাটমের কাছে যার অরবিটাল ফ্রি কিংবা ওই অরবিটাল আনফিল্ড ইলেকট্রন, মানে ইলেকট্রন নাই আর কি বলতে গেলে। তো এতে করে কি হয়, কোনো জিনিস আমরা যদি ইলেকট্রন ডোনেট করি ওই অরবিটালে, এতে করে কি হবে, একটা বন্ড তৈরি করতে পারবো বা বন্ড বানানোর একটা হাই চান্স প্রবাবিলিটি হয়ে থাকে। এই যে এটা হয়, এই বন্ডটাকে আমরা কি বলি, এই ধরনের কোভ্যালেন্ট বন্ডিং যে এইভাবে তৈরি হয় ডোনেশনের মাধ্যমে, এটাকেই আমরা ডেটিভ কোভ্যালেন্ট বন্ডিং বলে থাকি। সো আমরা একটা এক্সাম্পল দেখি বুঝি। an example with dative bond is an ammonium ion. এই দেখো, এখানে আমাদের এখানে দেখতে পারতেছো দ্যাট অ্যামোনিয়া, তাই না? এটা হচ্ছে যে অ্যামোনিয়ার ডট এন্ড ক্রস ডায়াগ্রাম। দেখো, অ্যামোনিয়ার কিন্তু একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। অন্যদিকে তুমি দেখো হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, হাইড্রোজেন আয়ন কিন্তু দুইটা ইলেকট্রন লাগে ফুল আউটার শেল গেইন করার জন্য। তার কিন্তু কোনো ইলেকট্রন নাই, দেখছো? কিন্তু তার একটা ফুল আউটার শেল লাগে। তখন কি করবে, ডেটিভ কোভ্যালেন্ট বন্ড এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে ডোনেট করবে ওইখান থেকে তুমি শুরু করবা, আর যে নিবে ওখানে তুমি এরো সাইনটা এভাবে দিবা। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। তো দেখো কি করছে, অ্যামোনিয়াম আয়নটা, সরি অ্যামোনিয়া, তার লোন পেয়ার ইলেকট্রনটা হাইড্রোজেন অ্যাটমকে ডোনেট করছে। এখন হাইড্রোজেন, সরি, হাইড্রোজেন অ্যাটমকে মানে একটা হাইড্রোজেন আয়নকে ডোনেট করছে, এবং এতে করে কি হয়েছে, অ্যামোনিয়াম আয়নটা এভাবে তৈরি করতে পারছে। মনে রাখবা এগুলো কিন্তু আয়ন না, এগুলো হইতেছে আগে যে হাইড্রোজেন অ্যাটম ছিল অ্যামোনিয়ার, ওইটা জাস্ট একটা আয়ন ঢুকার ফলে প্লাস হয়েছে। ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ, হ্যালো কাশিফ, এভরিওয়ান? জি ভাইয়া। ওকে, গুড। তো এটা হইতেছে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। এমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড is also formed using dative covalent bond at high temperatures. অ্যালুমিনিয়াম ক্লোরাইড can exist as monomer। আচ্ছা, আমরা যদি এখানে একটা স্ট্রাকচারটা ভালো করে দেখি তাহলে বুঝবো। দেখো, Al আমরা জানি যে তোমার কি বলে, Al2Cl6 সাধারণত এটা এটা ইয়ে করা হয় আর কি, মানে Al2Cl6 এটা হইতেছে কি, এটা হইতেছে আমাদের ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, সরি AlCl3, সরি আমি ভুল বলছি, AlCl3 সাধারণত এটা থাকে আমরা যতদূর জানি। আচ্ছা, এখন যখন দুইটা AlCl3 মলিকিউলস জয়েন করে, তখন তোমার যেটা তৈরি হয় এটা হইতেছে এই যে এটা Al2Cl6। এখন কিভাবে জয়েন করে,
ওই ডেটিভ কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে জয়েন করে। আচ্ছা, এখানে কিভাবে জয়েন করে আমরা তো একটু দেখি ভালো করে। দেখো, ক্লোরিনের কিন্তু তুমি যদি দেখো that chlorine has 7 electrons in its outer shell. 6 of those electrons are lone pairs. তুমি দেখো, একটা, দুইটা, তিনটা, মানে 1 2 3 4 5 6 তিনটা পেয়ার অফ লোন পেয়ার আছে ক্লোরিনের। দেখতে পারতেছো? মানে তার মানে আমরা যদি একটু আলাদাভাবে ড্র করি, ফর এক্সাম্পল AlCl3, যেটা যদি আলাদাভাবে ড্র করি, মনে করো Al, ঠিক আছে, Cl, 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 ওকে, এটা গেল। দেখো, ক্লোরিনের কি বলছে ওরা, দেখো তুমি স্ট্রাকচার অনুযায়ী দেখো তাদের কিন্তু তিনটা লোন পেয়ার আছে। অন্যদিকে দেখো অ্যালুমিনিয়ামের কিন্তু তিনটা ইলেকট্রন আছে ইন ইটস আউটার শেল। ইট রিকোয়ার্স হাউ মেনি? ইট রিকোয়ার্স 5 মোর ইলেকট্রনস টু কমপ্লিট ইটস অক্টেট। ঠিক আছে, তো তিনটা ইলেকট্রন আছে, আরো পাঁচটা লাগবে। ঠিক আছে, তো এখানে কি হবে সেটা হইতেছে, এই ক্লোরিন থেকে তোমার কি হবে, সে এই যে কোনো পাঁচটা ইলেকট্রন এখানে ডোনেশন দিবে। ঠিক আছে, তো এখান থেকে 1 2 3 4 5 6টা, না 6টা, আমরা জানি এখানে 6টা কি আছে, তোমার 6টা লোন পেয়ার আছে, একটা তো তোমার অলরেডি অ্যালুমিনিয়ামের সঙ্গে ইয়ে করা, তাই না? তো এই 1 2 3 4 5, এই পাঁচটা ইলেকট্রন এখানে এই অ্যালুমিনিয়ামকে ডোনেট করবে। আর এই AlCl3 এই ক্লোরিনের যে তোমার ইয়ে আছে, কি বলে, পাঁচটা ইলেকট্রনকে একে ডোনেট করবে। ঠিক আছে, এতে করে এই যে দুইটা বন্ড তৈরি হয়েছে তোমার, এই দুইটা বন্ড কি আমরা কি বলি, এই দুইটা বন্ড কি আমরা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড বলে থাকি। ভাইয়া এই সেম কোশ্চেনটা আপনি লেকচার 3-তে দিছিলেন আর কি, হোমওয়ার্কে। দিয়েছিলাম? ডেটিভ কোভালেন্ট বন্ড নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভালোই তো, সমস্যা নাই। এখন তো বুঝছো? জি ভাই বুঝছি। ওকে, গুড। সমস্যা নেই। তো এইটাকেই আমরা বেসিক্যালি তোমার কি বলা হয়, ডেটিভ কোভ্যালেন্ট বলা হয়ে থাকে। তো এই যে পার্টটা, এটা একটা AlCl3 মলিকিউল। আর এই যে এই পার্টটা, এটাকে আমরা বেসিক্যালি আরেকটা AlCl3 মলিকিউল বলে থাকি। দেখো, ওরা কিন্তু বলছে যে এই দুইটা মিলাই কি তৈরি হয়েছে, দেখো কয়টা অ্যালুমিনিয়াম, আমাদের দুইটা অ্যালুমিনিয়াম, এখানে কয়টা, 6টা ক্লোরিন, তাই না? ঘুরে ফিরে কি হলো, Al2Cl6। এটা কিন্তু একটা মলিকিউল না, there are two molecules involved connected by two dative covalent bonds. Always remember this. So এই স্ট্রাকচারটা বারবার বলতেছি, একদম আশা করি বুঝছো, বাট না বুঝলেও মুখস্থ করে নিবা। আমার কাছে মনে হয় বুঝা এখানে না বোঝার কোনো জিনিস নাই, ইটস ভেরি ইজি টু বি অনেস্ট। সো কি বলে, এবার এটা ইয়ে করে ফেলবা, বুঝবা ভালো করে, বুঝার পরে মুখস্থ করবা, কারণ এখান থেকে এক্সামে প্রশ্ন আসবে, মাস্ট। বারবার বলতেছি, রেটিভ কোভ্যালেন্ট বন্ড মানে Al2Cl6 কিংবা AlCl3। সো বি কেয়ারফুল। এই দেখো ওরা দিছে, দেখো এই যে যেটা ড্র করছি এখানে দিছে, দেখো। এই হলো কথা। তো এই হলো, আচ্ছা, তোমাদের যদি সমস্যা থাকে, যে একটু আগে বলতেছিলাম না যে তোমাকে, যে ফসফরাস কোন গ্রুপ টেবিল, কোন গ্রুপে কি যেন বলি, যে পিরিয়ডিক টেবিলটা সবসময় হাতের পাশে রাখতে, যাতে তুমি বুঝতে পারো that how many electrons are there in the outer shell of a non-metal atom. কার্বনের এলোট্রোপ, তোমাকে তো বললাম, এখানে একটু সুন্দর করে লিখছে, দাঁড়াও। তো এলোট্রোপের, তো এই তো substances that only contain carbon atoms, but due to the differences in the bonding arrangement they are physically completely different. So বললাম না, different forms of the same element. Why are, কেন different? Because why, তাদের bonding arrangement different, তাই। এই হলো কথা। জায়ান্ট কোভ্যালেন্ট ল্যাটিস, এটা তো তো আছেই, সমস্যা নাই, দেখে নিবা। এই যে স্ট্রাকচারটা দেখো, যে এক্সপ্লেন করছিলাম, ওরা কিন্তু খুব সুন্দর করে এখানে দিছে গ্রাফাইটের। Slide over, soft and slippery কেন? বিকজ দ্য লেয়ার্স ক্যান স্লাইড ওভার ইচ আদার বিকজ অফ দিস উইক ইন্টারমলিকুলার ফোর্সেস। দেখতেই পারতেছো কি হয়, একটা এদিকে যায় আর একটা ওইদিকে যায়, এই হলো কথা। আচ্ছা, দে আর হেল্ড বাই উইক ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারমলিকুলার ফোর্সেস। জিনিসটা উইয়ার্ড, বাট এটা প্যানিক করিও না, এটা ইউনিট 2 তে আমরা পড়বো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। জাস্ট মনে রাখবা এই যে ভ্যান্ডার ওয়ালস, এই যে ইন্টারমলিকুলার ফোর্সটা, এটা কি ভ্যান্ডার ওয়ালস ফোর্স বলে, এবং ইটস প্রিটি উইক। এটা হলো কথা। ডায়মন্ডের কথা তো আর কি বলবো, এই দেখো এটা হচ্ছে টেট্রাহেড্রন স্ট্রাকচার, এখানে কোনো ইন্টারমোলার ফোর্সেস নাই, খালি কোভ্যালেন্ট বন্ড আছে। সো ইয়া, দ্যাটস হোয়াট ইট হ্যাপেন্স।
আর গ্রাফিনের কথা, গ্রাফিন হইতেছে একটু অন্যভাবে দেখতে। গ্রাফিন consists of a single layer of graphite which is a sheet of carbon. It's another type of graphite, but কি, it's a single layer of graphite. Okay, not layers of graphite, just a single layer of graphite. Remember that. Atoms covalently bonded, forming a continuous hexagonal layer. It is essentially a 2D molecule since it has only one atom thing. Makes sense? একটা layer যেহেতু 2D molecule হওয়ার কথা, 3D না। It has very unusual properties make it useful in fabricating composite materials and in electronics. ইউজটা মনে রাখবা, কারণ গ্রাফিনের ইউজ আসে। গ্রাফিন জিনিসটা কি মনে রাখবা, ডেফিনিশন মাস্ট। আই ক্যান এশিওর ইউ, রিসেন্ট পেপারে 2 মার্কের প্রশ্ন আসছিল গ্রাফিনের ব্যাপারে, কি এটা ইউজ কি, অ্যাপ্লিকেশন কি। ঠিক আছে, ড্র করতে গেলে চাইলে এইটা ড্র করে নিতে পারো, ওকে যদি ভাই। মাস্টারে চায় বলে। যদি এখন আসো ইলেকট্রোনেগেটিভিটি, বলছিলাম ইলেকট্রোনেগেটিভিটি পড়াবো। ইলেকট্রোনেগেটিভিটি কি? It is the power of an atom to attract the pair of electrons in a covalent bond towards itself. So আমি যদি বলি একটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন কোভ্যালেন্ট বন্ড বিটুইন এলিমেন্টস উইথ ডিফারেন্ট উইল বি আনসিমেট্রিক্যাল। আমরা একটু আগে দেখছিলাম HCl এর ব্যাপারে, তাই না, যে ইলেকট্রন ক্লাউডটা এইদিকে বেশি আর হাইড্রোজেনের দিকে কম। কেন? কারণ আনসিমেট্রিক্যাল, ওই জিনিসটাই ওরা বলতেছে আর কি। এখন আমরা সাধারণত একটা বলছিলাম তোমাদেরকে একটা চার্ট ইউজ করি। চার্টের নাম হচ্ছে ফাউলিং স্কেল, which is used to assign a value of electronegativity for each atom. সাধারণত এটা কি আসলে, দ্য পাওয়ার অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট পেয়ার, এই যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন আছে না, কে কতটুকু তার দিকে টানতে পারে, এই টানার এবিলিটিটা কিংবা স্ট্রেংথটাকে আমরা বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটি বলি আর কি। এখন এটা কেন হয়? দিস ফেনোমেনন অ্যারাইজেস ফ্রম দ্য এবিলিটি অফ দ্য পজিটিভ নিউক্লিয়াস টু অ্যাট্রাক্ট দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস ইন দ্য আউটার শেলস টুয়ার্ডস ইটসেলফ। অবভিয়াসলি এটা পজিটিভ, এটাও পজিটিভ, বাট unfortunately chlorine is more positive than hydrogen, for which it can attract the bonded pair of electrons towards itself, for which the electron cloud is much more bigger because the electron number increases, and hence the distribution becomes unsymmetrical. এটা হচ্ছে পলিং স্কেল। এই কয়েকটা মনে রাখলে হবে, বেস্ট হবে। এই কয়েকটা যদি মনে রাখতে পারো, because these are the most common elements that you will encounter, and it's like a, মানে কি বলে, জিকে মানে জেনারেল নলেজের মতো আর কি, যে ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল। এমসিকিউর জন্য মাস্ট মনে রাখবা, কারণ তোমাকে প্রশ্ন করবে which one is the most electronegative element in the periodic table. তাহলে which is the least, লিস্ট কিন্তু তোমার ইয়ে কি বলে, লিস্ট হইতেছে তোমার ইয়ে কি বলে, সোডিয়ামের নিচে আই গেছে, আমি ভুলে গেছি কোনটা, ওটা দেখে নিও। হুম। আর সবচেয়ে হাইয়েস্ট হইতেছে ফ্লোরিন, এটা সবচেয়ে হাইয়েস্ট ফ্লোরিন। ঠিক আছে, এই হলো কথা। তার মানে কি, ফ্লোরিনের সবচেয়ে বেশি ক্ষমতা বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস তার দিকে টানা। ঠিক আছে, এই হলো কথা। এই দেখো, এই যে একটা এক্সাম্পল, এইগুলো তো আমরা জানি যে সবই পোলার, মানে কি বলে, এখানে প্রত্যেকটা বন্ড পোলার, এটাও পোলার, এটাও পোলার, এটাও পোলার, কারণ এখানে তো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, তাই না? সবচেয়ে বেশি পোলার কোনটা? সবচেয়ে বেশি পোলার হচ্ছে সিএফ বন্ড। ঠিক আছে, কারণ একটা হচ্ছে কি 4.0, আর কার্বনের কত, হচ্ছে কার্বন 2.5। 2.5 ইলেকট্রনিক ডিফারেন্স দেখো, 4.0 মাইনাস 2.5 কত তোমার, 1.5। ঠিক আছে, দ্যাটস হিউজ বেসিক্যালি। তো এখানে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, সো বোথ ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হোয়াট, ফ্লোরিন। তো ওই অ্যাসিমেট্রিসিটি কিংবা ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা ফ্লোরিনের দিকে ইনক্লাইন থাকবে। এখন এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এলিমেন্টস উইথ লার্জ ডিফারেন্সেস ইন ইলেকট্রোনেগেটিভিটি টেন্ড টু ফর্ম আয়নিক বন্ডস, with similar electronegativity tend to form covalent bonds. Intermediate difference between covalently bonded atoms leads to polarity in the bond. আচ্ছা, এখানে দেখো যদি um, a difference of less than 2 between atoms leads to covalent bond formation, তার মানে কি CF টা কি একটা covalent bond। ব্যাপারটা বুঝছো কি বলছি? কারণ দেখো ডিফারেন্সটা কিন্তু 2 এর নিচে, বুঝছো? কই কার্বন, কই কার্বন কই ফ্লোরিন। আচ্ছা, আমরা যদি এখন ইয়ের কথা দেখি, বলছে কি ডিফারেন্স অফ 2 or more between leads to the formation of an ionic bond. আচ্ছা, আমরা এখানে ইয়ের দেখি, সোডিয়াম আর ক্লোরিনের দেখি, মনে করো সোডিয়ামের কত 0.9, আর ক্লোরিনের কত 3.0। 3.0 মাইনাস 0.9 কত বলো তোমার, 1 পয়েন্ট, সরি ইয়ে কি বলে, 2.1। দেখো 2.1 which is obviously greater than 2, রাইট, কিংবা greater than 2 আর কি। আমাদের সাধারণত কি, যে ডিফারেন্সটা either 2 কিংবা greater than 2 হইতে হবে in order to determine, or in order to dictate it as an ionic bond. So this is an ionic bond.
এভাবেও তুমি চাইলে বলতে পারবা, কিংবা এভিডেন্স সহকারে তুমি ইয়ে করতে পারো, যে প্রুফ করতে পারো যে কোনটা আয়নিক বন্ড এবং কোনটা আয়নিক কম্পাউন্ড কিংবা কোনটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপরে আসো পোলার বন্ড এন্ড পোলার মলিকিউলস when two atoms in এটা তো বললাম নন পোলার ব্যাপারে, হ্যাঁ তো কোনো ইয়ে নাই। আহ, এগুলো দেখে নিবা, ভেরি ইজি এলো কথা। আচ্ছা, the difference will dictate the type of bond when the electron will be different more than the ions আচ্ছা এটা তো বললাম, এখানে লেখা আছে। আচ্ছা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, when two atoms in a covalent bond have a difference 0.23 covalent is 1, তার মানে ওরা বলতেছে that 2 এর নিচে আর কি, ঠিক আছে, 2 এর নিচে যা আছে সব আর কি বলতে পারো কোভ্যালেন্ট বন্ড ধরবা। বিকাশ ইজি জিনিস, একই জিনিস। আচ্ছা, এই জিনিসটা নতুন জিনিস, ডাইপোল মোমেন্ট। A dipole moment is a measure of how polar a bond is. The direction of the dipole moment is shown by the following sign in which the arrow points to the partially negative charge end of the dipole. তার মানে কি, ডাইপোল এন্ডটা কোন দিকে যাবে? এই দিকে যাবে, তাই না? কারণ এটা পার্শিয়াল নেগেটিভ এন্ড। এই হলো কথা। Assigning polarity to the molecules. To determine whether a molecule more than two different atoms is polar, the following things will be taken. হ্যাঁ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তুমি যখনই পোলারিটি ডিটারমাইন করবা, প্রথমত তোমাকে মানে একটা কম্পাউন্ড পোলার কিংবা নন পোলার কিনা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথম হইতেছে polarity of each bond, আরেকটা হইতেছে how the bonds are arranged in the molecule। দেখো, কিছু molecules আছে that have polar bonds but are overall not polar because the polar bonds in the molecules are arranged in such a way that the individual dipole moments cancel each other out। For example, এখানে দেখো, এখানে কিন্তু 4টা কোভ্যালেন্ট বন্ড আছে। প্রত্যেকটাই পোলার। obviously মেক সেন্স, কারণ দেখতেই পারতেছো তোমার কি দেখতেই পারতেছো, মানে প্রত্যেকটাই দ্য 4 কোভ্যালেন্ট বন্ডস which এখানে প্রত্যেকটাই দেখতেছো পোলার বন্ড, কারণ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, তাই না? একটা তোমার তো ইয়ে না, মানে এলিমেন্ট তো সমান না, কিন্তু স্টিল দে আর কনসিডার্ড হোয়াট, নন পোলার। কেন? কারণ এই যে ডাইপোল মোমেন্টটা তৈরি হইছে, ডাইপোল মোমেন্টটা তো আমরা জানি কি হয়, ডাইপোল মোমেন্টটা কি হয়, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে টার্গেটেড থাকে, তাই না? তো কার্বন থেকে অবভিয়াসলি ক্লোরিনে যাবে। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি দেখতে পারতেছো তিনটাই ডাইপোল মোমেন্ট সেন্ট্রাল অ্যাটমের দিকে টার্গেটেড। তো ঠিক আছে, এতে করে কি হয়, দ্যাট there are four covalent bonds which do not cancel out each other causing to be a polar molecule। এখানে দেখবা that even though that তোমার এইটা এইটা যদিও ক্যান্সেল আউট হয়ে যায়, কিন্তু তোমার এই ৩ টা ক্যানসেল আউট হয় না। ঠিক আছে? কারণ সবসময় মনে রাখবা ডাইপোল মোমেন্টটাকে মানে ক্যানসেল আউট হওয়ার জন্য মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা তোমার বাইরে থাকা লাগবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? আমি একটা এক্সাম্পল যদি বলি, কি হইতে পারে? যেমন ফর এক্সাম্পল এখানে এফ, 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 এফ। বুঝতেই পারতেছো কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তো কি হবে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, অ্যারেঞ্জমেন্টের কারণে আমি বলছিলাম না দ্যাট অ্যারেঞ্জমেন্ট ম্যাটার্স, হাউ দ্য বন্ডস আর অ্যারেঞ্জড ইন দ্য মলিকিউল। দেখো এখানে প্রত্যেকটা হাইয়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেন্ট্রাল অ্যাটমের বাইরে, ঠিক আছে, এবং ডাইপোল মোমেন্টগুলো কিন্তু সেন্ট্রাল অ্যাটম থেকে বের হয়ে যাচ্ছে। এটাই কিন্তু মেইন জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যেটা বেসিক্যালি ক্যান্সেল আউট করে দেয়। ডাইপোল মোমেন্টস প্রত্যেকটাকে ক্যান্সেল আউট হইতে হবে, না হলে বলতে পারো তোমার কি হবে, যদি প্রত্যেকটা যদি ক্যান্সেল না হয় তাহলে কিন্তু পোলার। আর যদি একটা থাকে তাহলে কিন্তু মানে মানে তার মানে কি, একটা যদি একটা মানে ডাইপোল মোমেন্ট যদি থাকে তাহলে এটা কিন্তু আমরা পোলার বন্ড হিসেবে ধরবো কিংবা পোলার কম্পাউন্ড হিসেবে ধরবো। কিন্তু একটা ডাইপোল মোমেন্টও যাতে না থাকে এটা কিভাবে এনশিওর করবা বা কিভাবে বুঝবা? যখন দেখবা যে প্রত্যেকটা হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেন্ট্রাল অ্যাটমের বাইরে এবং তোমার ডাইপোল মোমেন্টটা প্রত্যেকটা বলতে পারো সেন্ট্রাল অ্যাটম থেকে বের হয়ে যাচ্ছে, মানে আউটওয়ার্ডস যাইতেছে, ঠিক আছে? তখন গিয়ে সবগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু তুমি এখানে দেখো, আমি যদি একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল তোমার কি দেওয়া যেতে পারে, এই মনে করো তোমার হাইড্রোজেন, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, ঠিক আছে? এগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, বাট এটা ক্যান্সেল আউট হবে না। কেন? কারণ ডাইপোল মোমেন্টটা it's more inclined or you know inwards towards the central atom, so এইটা যেহেতু ক্যান্সেল আউট, মানে এইটা এগুলা এই তিনটা ক্যান্সেল আউট হইলেও এইটা বাকি আছে, যার ফলে তোমার পুরোটা আমরা পোলার বলতে মানে নন পোলার বলতে পারবো না, ইটস আ পোলার কম্পাউন্ড। ব্যাপারটা বুঝছো কিভাবে পোলারিটি ডিটারমাইন করতে হবে একটা কম্পাউন্ডের? নট অনলি দ্য হ্যাঁ বন্ড ভাইয়া বুঝতে পোলারিটি, অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু একটু চিন্তা করতে হবে, বারবার বলতেছি।
এই Arrangement দেখো, দেখতে হয় মানে ডায়াগ্রাম দেখে বুঝবো? হ্যাঁ এই দেখো, বললাম না যে আচ্ছা। বাইরে প্রত্যেকটা যদি ইয়ে থাকে, মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, তাহলে প্রত্যেকটা ডাইপোল মুভমেন্ট হুম, ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে। ওকে, এই হলো কথা। আচ্ছা, এখন আসো আমরা শেপস এন্ড অ্যাঙ্গেলস নিয়ে যদি দেখি। ভিএসপিইআর থিওরি, এটাকে আমরা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন হিসেবে থিওরি চিনি। এটার মেইন কাজই হইতেছে শেপ এবং মলিকিউলস এর বন্ড অ্যাঙ্গেলস প্রেডিক্ট করা। ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড এন্ড উইল রিপেল ইচ আদার ওয়েন ক্লোজ টু ইচ আদার। এটাই সবচেয়ে মজার বিষয় যে ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, তারা একে অপরকে রিপেল করে থাকে। Bonding pairs of electrons will repel other around the central atom, forcing the molecule to adopt a shape in which these repulsive forces are minimized. দেখো, এই থিওরি অনুযায়ী কম্পাউন্ড যে অ্যারেঞ্জমেন্টে সবচেয়ে বেশি স্টেবল হবে, ওই অ্যারেঞ্জমেন্টেই সে তোমার বেসিক্যালি কি হবে, সেটেল ডাউন হবে। ঠিক আছে? স্টেবল বলতে ওরা কি বলতেছে, স্টেবল বলতে এখানে ওরা মিন করতেছে রিপালসিভ ফোর্সেস তাদের মধ্যে সবচেয়ে মিনিমাইজ, মানে সবচেয়ে কম যখন ফিল করবে, ওই শেপেই ওরা সেটেল ডাউন হবে। এখন ভিএসপিআর এর কিছু রুলস আছে, যে রুলসগুলো হইতেছে দ্যাট valence shell electrons are those electrons that are found in the outer shell. Obviously outer shell electrons বাদে আর কোনো ইলেকট্রন এই থিওরিতে অ্যাড করা হবে, মানে এই থিওরিতে ইনভলভ না। Electron pairs repel each other as they have the same charge. That's a rule obviously. Lone pair electrons repel each other more than bond pair. আচ্ছা, তার মানে কি? তার মানে এখানে একটা জিনিস মনে থাকে যেন, দ্যাট কি বলে, লোন পেয়ার repulsion is greater than bond pair lone pair repulsion, which is greater than bond pair bond, এটা একটু লিখে রাখতে পারো প্লিজ, এটা পরে পাবা না। এলপি তো বুঝছো, লোন পেয়ার বিপিএলপি মানে কি বন্ড পেয়ার লোন পেয়ার, আর ভিপিভিপি মানে কি বন্ড পেয়ার। ঠিক আছে? তো রিপালশনের মানে কি বলে এক্সটেন্টটা বলতেছে, সবচেয়ে বেশি রিপালশন তাদের মধ্যে হয়। এই হলো কথা। এই যে এখানে লেখা আছে দেখো, অর্ডার অফ রিপালশন দেয়ারফর ইজ লোন পেয়ার। হুম 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 ঠিক আছে? যেমন এই দেখো, আমরা যদি পানির ক্ষেত্রে একটু দেখি, কি বলছে লাস্টের একটা অ্যাজাম্পশন দেখো, দ্য মোস্ট স্টেবল শেপ ইজ এডাপ্টেড টু মিনিমাইজ দ্য রিপালশন ফোর্সেস। তোমার কাছে প্রশ্ন থাকতে পারে, পানি কেন এই শেপ, ভি শেপ কেন? কারণ তুমি দেখো, আমরা জানি যে লোন পেয়ারের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট রিপালশন হয়ে থাকে, তাই না? এই যে রিপালশন হইছে, এখানে যে দুইটা লোন পেয়ার আছে, কি হইছে, তোমার এত বড় এখানে একটা মানে কি হইছে, মানে আমরা একটা স্ট্রাকচারাল গ্যাপ দেখতে পারতেছি। এবং অন্যদিকে দেখো বন্ড পেয়ার এখানে একটা বন্ড পেয়ার আছে, সরি বন্ড পেয়ার আর লোন পেয়ার মধ্যে একটা রিপালশন আছে। ঠিক আছে? আবার দেখো, পুরোপুরি মনে করো হাইড্রোজেন কাছাকাছি না, কারণ কেন, বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশন আছে। ঠিক আছে? তারা যখন এই মানে এই শেপে যায়, তখন দেখা গেছে যে তাদের এক্সপেরিমেন্টাল অ্যাঙ্গেল হইতেছে 104.5। এবং এইটাই কেন যায়, এটার একটা মাত্র রিজন হইতেছে তাদের এই শেপটা স্টেবিলিটি দিয়ে থাকে। এবং স্টেবিলিটি কেন দিয়ে থাকে, কারণ এই শেপে কিংবা এই স্টেটে তারা সবচেয়ে বেশি কম রিপালশন ফোর্স একে অপরের মধ্যে ফেস করে থাকে। আ স্লাইট চেঞ্জ ইন দ্য অ্যাঙ্গেল উইল মেক দ্য হোল থিং আনস্টেবল। মানে তুমি কি জানো, সবচেয়ে মজার ব্যাপার, আমি তোমাদেরকে একটা মানে এক্সপেরিমেন্টাল, তুমি কি জানো 104.5 না, 104.6 কিংবা 7 হইলেই কিন্তু ওয়াটার এক্সিস্ট করবে না, এটা কি জানো? ইট ইজ দ্য মোস্ট উইয়ার্ড পার্ট, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। যে একটু 0.2 0.3 অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়, তাহলে ওয়াটার লিকুইড হিসেবে এক্সিস্ট করবেই না। অ্যান্ড কিভাবে সৃষ্টিকর্তা মানে এটা তৈরি করছে উনিই জানেন, বাট দ্যাটস হাউ ইট গোজ বেসিক্যালি, দ্য দ্যাটস হাউ নেচার ওয়ার্কস। এটা গেল। এখন তারপরে আসো বন্ড লেন্থের কথা। বন্ড লেন্থ কি? The bond length is the internuclear distance of two covalent bonded atoms. It is the distance from the nucleus of one atom to another atom which forms the covalent bond. তো এটা তো বুঝতেই পারতেছো। দেখুন ফর এক্সাম্পল আমি যদি দেখি, ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স বলছে আর কি, তাই না? মনে হচ্ছে কার্বন, এখানে একটা জিনিস দেখো, এখানে একটা মজার বিষয় হইতেছে, যদিও কম এনার্জি লাগতেছে, কিন্তু তাদের ডিসটেন্স খুবই কম, মানে বন্ড লেন্থটা কম সিঙ্গেল বন্ডের। দেখো, যত বেশি ডাবল বন্ড সিঙ্গেল ট্রিপল বন্ড হইতেছে, তোমার কিন্তু ডিসটেন্স কি হইতেছে, কমতেছে, কিন্তু এনার্জি বাড়তেছে। ইট কাইন্ড অফ মেক সেন্স, কারণ অবভিয়াসলি তোমার কি হবে, আরো বেশি ইয়ে লাগবে না, এখানে তো তোমার ইয়ে আছে, কি বলে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা তো বাড়তেছে। আচ্ছা, ফোর্স অফ অ্যাট্রাকশন কেন বাড়তেছে? কারণ এই যে মানে ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু বাড়তেছে, বন্ড লেন্থটা কমতেছে কেন, এটাও একটা কারণ আছে। কারণ যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়তেছে, এরা আরো কাছাকাছি আসা শুরু করে, এবং কাছাকাছি আসার ফলে তোমার ডিসটেন্সটা এমনি এমনি কমে যায়।
তো একটা জিনিস মনে রাখবা, বন্ড লেন্থ কমলে কি বন্ড স্ট্রেংথ বাড়ে, আবার বন্ড স্ট্রেংথ বাড়লে বন্ড লেন্থ কমে। এটা যেন মনে থাকে। ইউ ক্যান ইউনো ইউ ক্যান রিমেম্বার ইট এট এনি ওয়ে রাউন্ড। ঠিক আছে, এই হলো কথা। এই যে আমাদের ভিএসপি এর থিওরি অনুযায়ী অনেকগুলো শেপ আছে, ফর এক্সাম্পল লিনিয়ার শেপ, ট্রিগোনাল প্ল্যানার শেপ। প্রত্যেকটার অ্যাঙ্গেল মনে রাখতে হবে, আই এম টেলিং ইউ এগেন এন্ড এগেন। 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 104.5 মাস অ্যাঙ্গেলগুলো মনে রাখতে হবে। তোমাকে একটা জিনিস বলবো বেটারমেন্টের জন্য, সেটা হইতেছে তুমি লোন পেয়ার কম্বিনেশন, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার কম্বিনেশন প্রত্যেকটা ইয়ের জন্য, মানে কি বলে মলিকিউলের জন্য মনে রাখবা। যেমন এখানে আমরা যদি বলি আমাদের কি বলে ওয়াটারের ভাইয়া 2টা লোন পেয়ার আছে, আর অ্যামোনিয়ার ভাইয়া তোমার কি একটা লোন পেয়ার আছে, আর বাকিগুলোর একটাও লোন পেয়ার নাই। বাকিগুলো শুধু মনে করো বন্ড পেয়ার আছে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য সোজা হয়ে গেল না? জাস্ট ভি শেপটের মনে রাখলাম, নন লিনিয়ার কিংবা ভি শেপ যেটাই বলে থাকে না কেন, ভি শেপ মলিকুলস গুলোর 2টা লোন পেয়ার থাকে, আর পিরামিডাল শেপ গুলোর একটা লোন পেয়ার থাকে। ঠিক আছে, এবং লোন পেয়ার কয়টা লোন পেয়ার ওই অনুযায়ী তুমি অ্যাঙ্গেলটা মনে রাখতে পারো। 2টা লোন পেয়ার মানে 104.5, একটা লোন পেয়ার মানে 107। বাকিগুলো খালি বন্ড পেয়ার আছে, দেখো সবগুলো বন্ড পেয়ার আছে। 4টা বন্ড পেয়ার মানে কয় 109.5, 5টা বন্ড পেয়ার মানে কি তোমার 120, একটা 90। আচ্ছা এটা মানে কি 120 কেন? কারণ এই তিনটা যে এক্স এক্স এক্স, এই তিনটা এক্স কিন্তু এক হরিজন্টাল প্লেন, আর এই দুইটা কিন্তু ভার্টিক্যাল প্লেন। তো আশা করি বুঝছো কেন এই দুইটার মধ্যে 90 ডিগ্রি, আর এরা কেন একই প্লেনে থাকার ফলে 120 ডিগ্রি, দুইটা ডিফারেন্ট বন্ড অ্যাঙ্গেল কেন আছে। আচ্ছা এটাও অক্টাহেড্রালের কথাও সমান। সো আই থিঙ্ক ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড এটার জন্য। ঠিক আছে, 90 ডিগ্রি। তো এগুলাও কিন্তু 6টা বন্ড পেয়ার থাকলে, সরি 6টা বন্ড পেয়ার থাকলে অক্টাহেড্রাল, 4টা টেট্রাহেড্রাল, 2টা লিনিয়ার, 3টা ট্রিগোনাল প্ল্যানার। আশা করি বুঝছো ব্যাপারটা, বুঝছো কি বলছি, কিভাবে প্রেডিক্ট করতে হবে শেপ আর অ্যাঙ্গেলকে হ্যাঁ হ্যাঁ। বন্ড পেয়ার লোন পেয়ার কম্বিনেশন দিয়ে। মাস্ট এই লিস্টটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট। ইউ উইল নিড টু নো অ্যান্ড এক্সপ্লেইন দ্য শেপস অফ দ্য ফলোয়িং মলিকিউলস। আজকে থেকেই বলতেছি প্র্যাকটিস করা শুরু করে দাও। আই ক্যান গ্যারেন্টি ইউ এগুলার বাইরে সাধারণত আসে না। যদি আসে আই এম সরি, বাট খুব মনে মানে আসে না সাধারণত আর কি, ওরা এতই ব্রুটাল না। বাট আমরা যতদূর জানি এখান থেকেই আসে সাধারণত এসব মলিকিউল। দিস আর অ্যাকচুয়ালি ভেরি ইজি, এত কমপ্লিকেটেডও না। এগুলা ড্র করতে দিবে তোমাকে শেপ এবং অ্যাঙ্গেল গুলা মনে রাখবা। ফর এক্সাম্পল আমি যদি বলি BeCl2 এর কথা যদি দেখো, বেরিলিয়ামের কি আছে, কিভাবে দেখো কিভাবে তোমাকে প্রেডিক্ট করতে হবে শেপ আর অ্যাঙ্গেল। দেখো প্রথমেই তুমি ডট এন্ড ক্রস ডায়াগ্রামটা ড্র করে নিবা ঠান্ডা মাথায়, যেটা তো আগে শিখছো। তারপরে তুমি চিন্তা করবা যে এখানে যেহেতু 2টা বন্ড পেয়ার আছে, ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড এটা লিনিয়ার মলিকিউল হবে এবং 180 ডিগ্রি, জাস্ট লাইক তোমার ওই যে ওইটার মতো। ঠিক আছে, তারপরে হইতেছে BCl3, এখানেও সমান 3টা বন্ড পেয়ার আছে তাই না, 3টা বন্ড পেয়ার মানে কি 120 ডিগ্রি, ট্রিগোনাল প্ল্যানার। ওইটা ড্র করে নিবা। ঠিক আছে, হ্যাঁ এগুলা দেখানো লাগবে না when you draw this stuff, এগুলো জাস্ট মনে করো এক্সপ্লেনেশনের জন্য তোমাকে দিছে। তারপরে CH4 মিথেন আর অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখো, যেমন ফর এক্সাম্পল মিথেনের ক্ষেত্রে তো আমরা জানি টেট্রাহেড্রাল আছে 109.5, সো ইকুয়াল রিপালশন এভাবে থাকবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে তো বললামই একটা লোন পেয়ার থাকে, দেখো একটা লোন পেয়ার থাকে এবং এই জন্য ফুল গেমটাই চেঞ্জ হয়ে যায়। 107.5 একটু অ্যাঙ্গেলটা কমে যায়, দেখো এখান থেকে কি হয়েছে 107.5 হয়েছে। NH4 প্লাস তোমার কাছে ইজ ইট টেট্রাহেড্রাল, ইউ মাইট ইউনো ask this. So yes, it is tetrahedral arrangement, and why you must say, because একটা কিন্তু ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু তোমার এমনিতে নর্মাল কোভ্যালেন্ট বন্ড থাকে। বাট স্টিল এখানে তোমার ওই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টই হবে, কারণ এখানে 4টা কোভ্যালেন্ট বন্ডই আছে, 109.5 ওই অ্যাঙ্গেলটাই থাকবে। ওকে, আরো কিছু এক্সাম্পল আছে দেখে নিতে পারো। ফর এক্সাম্পল পানি, কার্বন ডাই অক্সাইড ডাবল বন্ড 180। অক্টাহেড্রালের ক্ষেত্রে তোমার সাধারণত SF6টা থাকে, দেখো 90 ডিগ্রি। আর PCl5 তো তোমার ওই যে ওইটা, এটা একটু কম মানে একটু ট্রিকি, বাট সবসময় মনে রাখবা। তোমাকে কিন্তু MCQ তে আস করতে পারে দ্যাট এই 2টা সিএল এর মাঝখানে কি অ্যাঙ্গেল আর এই 2টা সিএল এর মাঝখানে কি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই হলো কথা। কিংবা আস করতে পারে 2টা বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট কেন, এই যে এই কনসেপ্ট দিয়ে ভার্টিক্যালি একটা একটা হরিজন্টাল প্লেন আর একটা ভার্টিক্যাল প্লেনে এই কনসেপ্ট দিয়ে তুমি এক্সপ্লেন করবা। ইথিনের ক্ষেত্রে যদি বলি আমরা, এখানেও তোমার ইয়ে থাকবে, কি বলে ট্রিগোনাল প্ল্যানার থাকবে। ঠিক আছে, কারণ তুমি যদি দেখো এখানে
মানে কি আছে তোমার ট্রিগোনাল প্ল্যানার থাকবে, কারণ এখানে তুমি দেখো একটা দুইটা, ঠিক আছে, ইচ কার্বনের টু ফর্ম ডাবল বন্ড, তো এদের মধ্যে ডাবল বন্ড থাকবে তো ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু একটা কার্বন, যেহেতু এখানে একটা দুইটা তিনটা, ঠিক আছে, একটা দুইটা তিনটা বন্ড পেয়ার আছে ফর ওয়ান কার্বন, তাহলে বুঝতেই পারতেছো এখানে একটা এখানে একটা এখানে একটা। সো দ্যাটস এ ট্রিগোনাল প্ল্যানার হিয়ার, ইটস ইটস লাইক হোয়াট ক্যান আই সে, হাইব্রিড ট্রিগোনাল, মানে এই কার্বনের একটা ট্রিগোনাল, এই কার্বনের একটা ট্রিগোনাল, ঠিক আছে। তাহলে এখানে 120, এখানে 120, এখানে 120, এখানে 120, এখানে 120, এখানে 120, ব্যাপারটা বুঝছো কি বলছি? ওকে, উইথ দিস আমাদের বেসিক্যালি বলতে পারো কোভ্যালেন্ট বন্ডিং অ্যান্ড স্ট্রাকচারটা মোটামুটি শেষ বলতে গেলে। আর আমি রিকমেন্ড করব এই জাস্ট একটু লেকচার শিটটা একটু ঠান্ডা মাথায় দেখে নিবা, মানে একবার গো থ্রু করবা আর কি ফ্রি টাইমে। আর এটার উপরে অবশ্যই একটা ওয়ার্কশিট দেওয়া হবে, আই উইল গিভ দ্য ডেডলাইন, নো ওয়ারিজ। তোমাদের একটাই জাস্ট আমার কাছে জাস্ট রিকোয়েস্ট থাকবে দ্যাট আমাদের কিন্তু আফটার উই ফিনিশ ইউনিট ওয়ান, which is gonna end pretty soon, basically just অর্গানিকটা বাকি, আমরা ইউনিট টু শুরু করবো, অ্যান্ড দেন আফটার দ্যাট কিন্তু আমরা কোয়েশ্চেন পেপার শুরু করবো। সো লাইক রিকোয়েস্ট করতেছি, যেগুলো ওয়ার্কশিট দেওয়া হইতেছে এগুলা তোমাদের মানে কি বলে রাখিও না, ঠিক আছে, তোমাদের ওয়ার্ক আমাদের কি পাইপলাইনে। ফেব্রুয়ারি মান্থে ইউটিউব শেষ হবে? হোপফুলি ইয়েস, আমাদের ইউনিট টু শেষ হয়ে যাবে এই মাসের ভিতরে। হ্যাঁ, আমাদের 6টা ক্লাস না 5টা ক্লাস হয়েছে, রাইট? ধরে নাও হ্যাঁ। 13-14 ক্লাসের ভিতরে আই উড সে ইউনিট টু শেষ হয়ে যাওয়ার কথা, আই এম অ্যাজিউমিং অ্যাপ্রক্সিমেট। সিলেবাস শেষ হবে, ওটা প্যারা নাই, কিন্তু আমার মেইন কথা হইতেছে তোমরা হোমওয়ার্ক ইয়ে করবা প্লিজ, জাস্ট ইয়ে অনুযায়ী আমাকে সাবমিট করবা, নাইলে সমস্যা। ঠিক আছে, বাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে হোমওয়ার্কে মানে যদি প্রবলেম থাকে ওগুলা কখন দেখাবো এমনি? হোমওয়ার্কে বললাম তো তোমাদের, তোমরা তো সাবমিট করতেছো না, আমি তো সাধারণত ক্লাসের ইনিশিয়ালি দেখানোর চিন্তা করি। তোমরা যে শেষ শেষ হইলে আগে পাঠাও, আমি নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা আচ্ছা, আমি আগে শেষ করি, শেষ করে সবগুলো একসাথে পাঠিয়ে দিব না? যেমন কাশিফ যখন পাঠাইছিল তুমি তো বলছিলা তোমার তো কোনো প্রবলেম নাই, সো আমি ওইটা আর দেখি নাই, অন্যরাও ছিল না। তোমার যদি প্রবলেম থাকে রাফসান, আই উইল অবভিয়াসলি শো ইউ, বাট আমাকে তো পাঠাইতে হবে, আগে পাঠায় আমাকে বলিও কোন কোন ভাইয়া এটা দেখায় দেন এটা দেখায় দেন, সো ইনিশিয়ালি ক্লাস শুরু হওয়ার আগে আমি ওটা আগে দেখাই দিব। ওকে, আজকের জন্য বাই তাহলে। ওকে, বাই।